সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, তো হচ্ছে গত ক্লাসে সবাইকে আমি মাখরাজ গুলো পড়া দিছিলাম। তো মাখরাজ গুলো কে কে শিখে আসছেন দেখি, মানে বলেন যে শিখছি আমি। অথবা শিখছি কে আপু। মাখরাজ গুলো কার শিখা হয় না সে বলেন যে আমার শিখা হয়নি। সবার তো আপু শিখে। আমার আর হ্যাঁ একটু হ্যাঁ, সময় লাগবে। কে তাসনু বাবু? জি আপু। আচ্ছা হ্যাঁ, এটা একটু সময় লাগবে আসলে। আচ্ছা আচ্ছা প্র্যাকটিসের বিষয় বেশ। আচ্ছা, তারপরে আর কার আপু সময় লাগবে? আমার 3টা হয়েছে আর 7টা বাকি আছে। তিনটা হয়েছে, সাতটা বাকি আছে। আমি সবগুলো পড়াই ফেলছিলাম তো, 2 দিন জি পড়াইছিলাম এটা। আপু। আচ্ছা চারটা না 15টা দিতাম। আচ্ছা, অসুবিধা নেই অসুবিধা নেই, এটা আমিও জানি যে এটা আসলে মুখস্থ পড়া দিতে একটু টাইম লাগবে, কিন্তু হচ্ছে সবার কি বুঝে আসছে কিনা এটা আমার একটা প্রশ্ন। মুখস্থ তো আপু করবেন। হ্যাঁ হ্যাঁ। সবগুলোই পড়া হয়েছে। এখন আপু আপনি ধরলে বুঝতে পারবেন যে উচ্চারণ অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। নিজে নিজে তো মনে হচ্ছে সবই হচ্ছে। আচ্ছা, না ওটা না, মানে আমি তো মাখরাজ গুলো বুঝাই দিয়েছিলাম, মানে মাখরাজ গুলো ঠিক আছে, সবার মুখস্থ হয় নাই তো সবাই তো মোটামুটি দুই একবার হলেও দেখছেন বিষয়টা। এখন কি কারো কোনো কিছু মাখরাজ বুঝতে অসুবিধা আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি হচ্ছে পড়াটা ধরি আজকে, তাহলে তাহলে বুঝতে পারবো। ঠিক আছে তো। নূরজাহান আপু, আপনি আমাকে 6 নাম্বার মাখরাজটা বলেন দেখি। আহ, জিম, শিন, ইয়া। আচ্ছা, এই জিম শিনিয়াটা মূলত কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে, তালুর থেকে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি হরফগুলি একটু আরেকবার বলেন। জিম, শিন, ইয়া। তিন আর ইয়াটা বেশি ভালো হচ্ছে, জিমটা আরেকটু আপডেট হবে। জিমটা হচ্ছে একদম পুরাপুরি মাখরাজ অনুযায়ী হবে, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগবে। জিম। জিম, জিম। জিম, তারপর জিহ্বার মাঝখান একদম উপরে তালু বরাবর লাগবে। জিম। জিম। আচ্ছা, তারপরে মনির আপু, আপনি আমাকে 10 নাম্বার মাখরাজটা বলেন তো। মনির আপু কোথায় গেলেন? আচ্ছা, নাবিলা নুসরাত আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আপনি, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে 9 নাম্বার মাখরাজটা বলেন। জি আপু, নুন। মাখরাজ সহ বলেন আপু, মানে নিয়মটা সহ বলেন। আচ্ছা, জিহ্বার আগা হচ্ছে উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নুন। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে সুমাইয়া আহমদ আপু, সুমাইয়া আহমদ আছেন? ওকে, সমস্যা নাই। তারপরে সাইমা আপু, শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু, আপনি আমাকে 14 নাম্বার মাখরাজটা পরে শোনান তো। আপু ওই যে দুই ঠোঁট থেকে ওইটা না। আপু ওটা ওটা 15 15, 14 নাম্বার হচ্ছে ফায়ের মাখরাজ। আচ্ছা আচ্ছা। ফায়ারটা হলো ওই যে জিব্বার মধুখান না না আপু, থাইকা। না না, ফায়ারটা ছিল না জি। না না আপু, আমি বলি না। না ওই যে ঠোঁটের ঠোঁটের মধ্যখানের মধ্যে ওই আপু মানে ইটা মুখস্থ ভুলে গেছি। আপু নিচের ঠোঁটের পেট, সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। নিচের ঠোঁটের পেট, সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। হরফটা বলেন তো। ফা। হ্যাঁ, হরফ তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপু আমি তারপরে পড়ছিলাম কিন্তু আমার এটার মধ্যে বেশি সমস্যা হয়, মানে আমি নিজের মুখস্থ ধরছি 17টা, কিন্তু আমি এইটাই বারবার ভুলে যাই। এখন আচ্ছা, এটাই দুঃখ। সাবিনা তাসনিম, শুনতে পাচ্ছেন? ও, হ্যালো। হ্যাঁ আপু, শুনতেছি। আচ্ছা আপু, আপনি আমাকে বলেন, আপনি আমাকে কোনটা বলবেন? আপনি আমাকে বলেন হলো 15 নাম্বার মাখরাজ। আপু, মুখের খালি জায়গা থেকে যে মধ্যের হরফগুলো বের হয়। আপু 15, 16 না কিন্তু। ও, 15। দুই ঠোঁট হতে যে হরফগুলো বের হয়। কি কি আপু? ওয়াও, বা, মিম। আচ্ছা, ওয়াও তারপরে? হলো দুই ঠোঁট, দুই ঠোঁট মানে সামান্য ফাঁকা রেখে একটু গোল করে হবে ওয়াও। আর বা হলো ও ঠোঁটের ভিজা অংশ থেকে বা। আর মিম হলো ও ঠোঁটের শুকনো যে অংশ ওইটা থেকে মিম উচ্চারিত হবে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আপু আমি সরি, আমার আরেকটা ফোনে ফোন আসছিল, এই জন্য আমি পড়াটা দিতে পারিনি। কে বলছেন? মনিরা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দিতে পারবেন? হ্যাঁ আপু। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন, আপনি আমাকে কোনটা বলবেন? আপনি আমাকে 8 নাম্বার মাখরাজটা বলেন। 8 নাম্বার মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সরু ভাগ সামনের উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে সুমাইয়া আহমদ আপু কি পড়া বলছেন? আচ্ছা যাই হোক, ওখানে জি না শব্দ আপু। হচ্ছে, কার যেন শব্দ হচ্ছে, একটু খেয়াল করেন। আচ্ছা সুমাইয়া আহমদ, আপনি আমাকে বলেন 12 নাম্বার মাখরাজটা বলেন। জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের
পেট ও একটু খেয়াল করেন কারণ ওখানে সব আওয়াজ হচ্ছে আপু لا একটু ابغى اخلي كده ادخل الثلاجه ادس اليابس بدل ندخل الكيس هاتي زباله কানের দিকে كان في هون نار تقفل بس كيف انها حركه نار ايوه من حراره اذا خلاص حميتي طلعي كذا الحمد আর لله كذا কারোর দিকে আওয়াজ হচ্ছে কেউ কি নোটিস করতে পারতেছেন আমি কিন্তু বুঝতেছি না আচ্ছা এখন আওয়াজটা নেই সুমাইয়া আহমদ আপু একটু আবার বলেন জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে هذا فيه وهذا فيه وهذا فيه ما هذا তারপরে তানিয়া আপু আছেন জি আপু আচ্ছা তানিয়া আপু আপনি আমাকে বলেন আপনি হচ্ছে আমাকে 10 নম্বর মাখরাজটা বলেন র জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারিত হয় র র আরেকটু মোটা হবে আপু র র আচ্ছা ঠিক আছে তারপরে তানিয়া খন্দকার আপু আছেন তানিয়া দুইজন দেখতে পাচ্ছি তানিয়া খন্দকার আপু আছেন মনে হয় আচ্ছা যাই হোক তারপরে আবিরা নুসরাত শুনতে পাচ্ছেন আচ্ছা যাই হোক সাফাইতি ইয়াসমিন নাভা আপু জি আছেন আপু আপু জি আপনি মাখরাজগুলো শিখেছেন জি আপু পরীক্ষা আচ্ছা ছিল আমি ভালোভাবে দেখতে পারি নাই বুঝে নেন আপু। আমার পরীক্ষা ছিল তো আমি ভালোভাবে দেখতে পারি নাই ও না, আমার দেখা নাই। আমি আপনাকে সব আপনি আমাকে আচ্ছা ঠিক আপনি আমাকে 3 নাম্বার মাখরাজটা বলেন 3 নাম্বার কন্ট্রোনালের উপরিভাগ থেকে বুঝে নেই আপু কথা কন্ট্রোনালের উপরিভাগ থেকে হ্যাঁ হ্যাঁ ওয়াই খ হ্যাঁ আচ্ছা কার ওখানে আওয়াজ আপনারা একটু খেয়াল করেন একটু আমি আপু তানিয়া আপুর ওই জায়গা থেকে আওয়াজ আসতেছে তানিয়া আপুর এখান থেকে তানিয়া আপু আপনি শুনতে পাচ্ছেন তানিয়া খন্দকার আপু আমি না ও আচ্ছা আচ্ছা আমি তো বুঝতেছি না আসলে তানিয়া আপু খন্দকার যে আপু আরেকটা তানিয়া আপু আছে ওইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আওয়াজটা পাচ্ছি না তাই না তানিয়া খন্দকার আপু তো আমার সাথে কথা বলতেছেন না আমি তো ওনাকে ডাক দিয়েছিলাম আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে আর কার পড়াশোনা বাকি আছে তাসনুবা আপু কি একটু হয়েছে আপু আমি প্রথম 3টা বলতে পারবো আচ্ছা পরের গুলো আমি আপনাকে অন্যদিন ধরবো প্রথম 3টাই বলেন 2 নাম্বারটা বলেন হ্যাঁ আপু 2 নাম্বারটা বলেন কণ্ঠনালীর মধ্যভাগ হইতে আইন হ ওকে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন হা আচ্ছা তো এখানে কি হা আপনারা হ্যাঁ হা হ্যাঁ ঠিক আছে আপু ঠিক আছে নাবিলা নুসরাত আপু কি শুনতে পাচ্ছেন নাবিলা নুসরাত জি আপু কোথায় গিয়েছিলেন আপনি আপু আমি হচ্ছে একটু মানে আমার শুনতে প্রবলেম হচ্ছে তো আমি একটু ব্লুটুথে কানেক্ট করার ট্রাই করতেছিলাম কিছুতেই হচ্ছে না হ্যাঁ আচ্ছা যাই হোক আপু এখন কি তাহলে শুনতে পাচ্ছেন আপু একটু আস্তে শোনা যায় মানে এটা কারণটা কি সবাইকে আমাকে আসতে শুনছেন না আপু না আপু বলছে আপু আপনার ফোনে একটু ভলিউমটা চেক করেন না হয় আপনি কলটা কেটে আবার ঢুকেন হয়তো বা ঠিক হতে পারে না আপু আমরা তো ঠিকই শুনতে পারতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আহ, আচ্ছা ঠিক আছে ফাহমিদা আপু আছেন দেখি কই ফাহমিদা আপু কই শুনতেছেন আপনি আসসালামু আলাইকুম আপু আপনি না দুদিন পরে জি হিফজো আপু করবেন আছি আপনি এদিকে কি করেন আপনি না দুদিন পরে হিফজো করবেন ইনশাল্লাহ অবশ্যই করব তো যাই হোক যেহেতু যেহেতু আসছেন বলেন 13 নম্বর মাখরাজটা বলেন 13 নম্বর মাখরাজ আচ্ছা আপু বলি হ্যাঁ 13 হ্যাঁ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ভ দাল ফা আচ্ছা আপনি অলওয়েজ হচ্ছে খুব তাড়াহুড়া করেন আপনি ধীরে সুস্থে কথা বলবেন ধীরে সুস্থে বলবেন কোনো তাড়াহুড়া নেই আচ্ছা আচ্ছা আপু তারপরে এছাড়া কি আমাদের আর কেউ বাকি আছেন নাবিলা আপু তো মনে আপু হয় বের হয়ে পড়ার গেলেন ক্ষেত্রে এরকম হয় যে আপু আমাকে একবার পড়া ধরছিলেন আরেকবার ধরতে পারেন চাইলে কে বলছেন আজকে এটা ধরা হয়েছিল নাবিলা আপনাকে পরে ধরে ফেলছিলাম ও আচ্ছা মিস্টেক হয়েছে আমার তাহলে ভুলে গেছেন ঠিক আছে তারপর সাবিনা তাসনিম আপু আপনার পরে ধরছিলাম জি আপু আমি কি আইনটা একবার বলবো আচ্ছা বলবেন ঠিক আছে আপনার কয় নাম্বার মাখরাজ জিজ্ঞেস করছি আমি আপু আমাকে ওই যে 10 বা 15 নাম্বার মাকড়াস 15 নাম্বার মাখরাজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি যে হ্যাঁ আইন বলেন তো আইন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মেহনত করছেন বোঝা যায় সারাদিন আপনাকে জাযাকিল্লাহ আপু খাইর সারাদিন প্র্যাকটিস করছি হ্যাঁ মাশাআল্লাহ 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 আল্লাহ আপনাকে অনেক অনেক বারাকা দান করুক সবাইকে বারাকা দান করুক যারা চেষ্টা করে আচ্ছা যারা চেষ্টা করেনি তাদেরকে আরো চেষ্টা করার তৌফিক দিক ওকে তাহলে তো সবার ক্লিয়ার তাই না আজকে তো সবার ক্লিয়ার বলতে ক্লিয়ার বলা যাবে না আসলে সবাই তো পুরোপুরি শিখে নাই আমি অনেকে সহজভাবে ধরে দিছি
তো ইনশাল্লাহ এটা আমি নেক্সট আবার জিজ্ঞেস করবো। মাখরাজটা যেহেতু গুরুত্বপূর্ণ, একটু লং, তা আমি বুঝাই দিছি। সবাই নিজ দায়িত্ব হচ্ছে মুখস্থ তো অন্তত করতে হবে, মুখস্থ তো আসলে করাই দেওয়া যায় না। আচ্ছা, তো হচ্ছে আমি আজকে জাস্ট 5 মিনিট টাইম নিয়ে মাখরাজ গুলো আমি আরেকবার বলবো, শুধু হরফ গুলো মাস্টার করানোর জন্য এটা আমি আরেকবার পড়বো, হরফ গুলো মাস্টার করানোর জন্য। আপু ওকে, ঠিক আছে। হ্যাঁ আপু বলেন। তানিয়া খন্দকার আপু একটা মেসেজ দিছে। হ্যাঁ আপু, মেসেজটা দেখলাম মনে হয় আমি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জাস্ট 1 মিনিট। ওকে। তো মাখরাজ তো সবাই এখন জানেই, তারপর আরেকবার লাস্ট একবার আমি বলে দেই। মাখরাজ পরিচিতি: হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। আচ্ছা, 17টি মাখরাজ মুখের 5টি জায়গার সাথে সম্পৃক্ত: কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের পাশে। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস প্রশ্ন করি। কাকে প্রশ্ন করি? সুমাইয়া আহমদ আছেন আপনি? জি আপু। আপনি আমাকে বলেন, দুই ঠোঁট থেকে কয়টা মাখরাজ আসে? জি, এই যে এই এই কথা বলে মাথা চুপ থাকো। হ্যাঁ হ্যাঁ জি আপু, দুই ঠোঁট থেকে কয়টি মাখরাজ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি আপনাকে, মানে তিনটি। দুই ঠোঁট থেকে কয়টা মাখরাজ আসে? তিনটি। কোনটা কোনটা আপু? কত কত নাম্বার? ওয়াও, বা, মিম। আমি কিন্তু জিজ্ঞেস করি নাই কয়টা হরফ আসে, আমি জিজ্ঞেস করছি দুই ঠোঁট থেকে কয়টা মাখরাজ আসে। আমাদের মোট মাখরাজ 17টা না? 17টার মধ্যে এই জি, দুই ঠোঁট থেকে কয়টা মাখরাজ আসে? দুই ঠোঁট থেকে তিনটা। কেমনে তিনটা? দুই ঠোঁট। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নাই জানি আপু, সমস্যা নাই আপু, কোনো সমস্যা নাই। এই দেখেন, আপনি দেখেন, হ্যাঁ, আমরা ওই দিন এটা পড়ছিলাম। দুই ঠোঁট থেকে মাখরাজ আসে হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে 14 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা। আরেকটা হচ্ছে 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁট হতে ওয়াও বা মিম, এই তিনটা হরফ আসে। তাহলে আচ্ছা, দুই ঠোঁট থেকে দুইটা মাখরাজ আসে, 14 নাম্বার ফা আর 15 নাম্বার মাখরাজ ওয়াও বা মিম। ঠিক আছে, এটা এমন একটা সামথিং প্রশ্ন ছিল, অত না। আচ্ছা ঠিক আছে আপু, তারপরে দেখি আমাকে কে বলবেন? নূরজাহান আপু, শুনতে পাচ্ছেন? জি জি আপু আছে। আপনি আমাকে বলেন তো, কণ্ঠনালী থেকে কয়টা মাখরাজ পড়ছেন? কণ্ঠনালী থেকে কটা মাখরাজ? হ্যাঁ আপু, 4টা আসবে। চারটা, 6টা। ছয়টা। 6টা। 6টা। আপু একটা হচ্ছে হরফ, হ্যাঁ, মানে হরফ না, শুধু মাখরাজ আসবে কয়টা? আচ্ছা একটা আচ্ছা হচ্ছে কি, মাখরাজ হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে কি, আমি জিজ্ঞেস করলাম যে কণ্ঠনালী থেকে কয়টা হরফ আসে, তখন হচ্ছে মানে 6টা হরফ। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে মধ্যভাগ, এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, মানে এই যে 3টা মাখরাজ আসে মোট: 1 নাম্বার 3টা মাখরাজ, আসে, হ্যাঁ। 2 নাম্বার 3 মাখরাজ, নম্বর 3 নাম্বার মাখরাজ। আর আর 3 যদি নম্বর জিজ্ঞেস করি মাখরাজ। হরফ কয়টা আসে, তখন হচ্ছে 6টা হরফ। মানে 6টা হবে, বুঝতে কণ্ঠনালী থেকে 3টা মাখরাজে মোট 6টা হরফ আসে। কণ্ঠনালী বুঝতে থেকে পেরেছি। 3টা মাখরাজে মোট 6টা হরফ আসে। আর 6টা দুই হরফ ঠোঁট, আছে। হ্যাঁ, আর দুই ঠোঁট থেকে 2টা মাখরাজে 4টা হরফ আসে: 14 নাম্বার মাখরাজের ফা, 15 নাম্বার আরো মাখরাজে 4টা ওয়াও বা নম্বর মিম। মাখরাজ। হ্যাঁ, তাহলে বুঝা গেল। তাহলে তাহলে এবার হচ্ছে আমাকে তানিয়া আপু বলেন, হচ্ছে 4 নাম্বার যে জায়গা, মুখের খালি জায়গা, এটা থেকে কয়টা মাখরাজ আসে? তানিয়া আপু কোথায়? তানিয়া আক্তার কলি, আচ্ছা আপু। মুখের খালি আপু জায়গা আসলে আমি থেকে। এটা পড়ি নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা মাখরাজ আসে, এটা হচ্ছে কয় নাম্বার মাখরাজ? 16 নাম্বার মাখরাজ। মুখের খালি জায়গা থেকে শুধু মাঝের হরফ গুলো পড়া যায়। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে নাবিলা আপু কি এসেছেন? জি আপু। আপনি আমাকে বলেন যে নাকের বাসি থেকে কয়টা মাখরাজ আসে? আপু একটা, কোনটা আপু? গুন্না যেটা করতে হয় আমাদের সেটা। এটা কয় নাম্বার মাখরাজ? 17 নম্বর মাখরাজ। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার নাভা, সাফাইতি ইয়াসমিন নাভা আপু, জি আপু। আপনি দেখি বলেন তাহলে অবশেষে, এই জিহ্বা থেকে তাহলে কয়টা মাখরাজ আসার কথা? 10টা। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার একটা জটিল প্রশ্ন করি, কাকে করি? মনির আব্বু, শুনতে পাচ্ছেন? জি আপু। আপনি বলেন। আমাদের তো নাভা আপু উত্তর দিলেন জিহ্বা থেকে 10টা মাখরাজ আসে। এবার আপনি বলেন তো, জিহ্বা থেকে মোট কয়টা হরফ আসে? মাখরাজ তো 18টা। 10টা মাখরাজ আসে, আমরা জানি। এটা হচ্ছে, হ্যাঁ, হরফ 18টা। এই মাশাআল্লাহ, কেমনে বললেন দেখি, হিসাব করে বলেন তো। আপু মুখস্থ বলবো? হ্যাঁ বলেন দেখি, আমি নিজে এখন হিসাব করে নেই, দেখি বলেন। আচ্ছা, আহ জিম, শিন, ইয়া, কফ, কাফ, দদ, লাম, নুন, র, ত, দাল, তা, সদ, সিন, ঝা, ঝা, জাল, জ, জাল, সা, ডান দিক থেকে হবে। জ। হ্যাঁ, আপনাকে তো অনেক বেশি মোবারকবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপু সবগুলো হয়েছে? আমি হিসাব করি নাই। হ্যাঁ, আমি হিসাব করছি, হয়েছে হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে।
বাক্সের কথা বলতেছিলাম, তাই তো? আমি একবার মাস্ক করাই দিব। আচ্ছা, তো যাই হোক, 1 নাম্বার মাখরাজ কণ্ঠনালী নিম্নভাগ থেকে। আপনারা সবাই আমার সাথে হরফগুলো পড়বেন। হামজা, হা। হামজা, হামজা, হা। 2 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। আইন, হা। আইন, আইন, হা। আইন, হা। আইন, হা। 3 নাম্বার মাখরাজ কণ্ঠনালীর উপরিভাগ থেকে। ওইন, খ। আইন, খ। ওইন, খ। আইন, খ। খ, খ, খ। খ। ওইন, ওইন, খ। আইন, খ। আচ্ছা, 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে। কফ। কফ, পুরা ক হবে না, হালকা হালকা ধাক্কা লাগবে। কফ, 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 কফ। আচ্ছা, তারপরে হচ্ছে কথা হচ্ছে, কারো দিকে কথা হচ্ছে। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ উপরের তালু বরাবর লাগিয়ে। ক্যাফ। এই যে কাফ বলতে গিয়ে কারো কারো কফের মতো মোটা হয়ে যাচ্ছে, মোটা হবে না, জাস্ট নরমালি। ক্যাফ, ক্যাফ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। জিম, জিম, তিন। চিন, শিনটা শক্ত হবে, আর হচ্ছে বাতাস বাতাস বাতাসের মতো উচ্চারণ হবে। শি, শীত, শিন। ইয়া। আচ্ছা, একসাথে। জিম, শিন, ইয়া। জিম, 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা মানে যে কোনো এক পাশ উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, আপাতত লাগার চেষ্টা করবে। বদ, দদ, বদ, দদ, বদ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ল্যাম। এটা সহজ। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে। নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে। র। জিহ্বা পুরা উল্টায় যাবে না, ঠিক আছে? জিহ্বার আগার পিঠ বলছে দেখে যে জিহ্বা একেবারে পুরা উল্টে যাবে এরকম না, জিহ্বাটা হালকা বাঁকা হবে। র। 11 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ক, ক, ক। আচ্ছা, তা মোটা করলে ক। ক, দেল, তে। ক, দেল, তে। 12 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। আচ্ছা, সদ। সদ বলার সময় বাতাস বের হবে না। সদ। সিন, সিন। জা, জা। আচ্ছা, জায়ের উচ্চারণটা ম্যাক্সিমাম ভুল হয় সাধারণত। জায়ের উচ্চারণটা কি আগে খেয়াল করেন। জিহ্বার আগা। আচ্ছা, জিহ্বার আগা কি করব? নিচের দাঁতের পিছনে লাগাবো। জিহ্বার আগা নিচের দাঁতের পিছনে লাগাবো, আর হচ্ছে বাতাস বের হবে না।
যা ঝা না যা 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 একটু শক্ত হবে কিন্তু আবার জিমের মতো হবে না আবার ঝাও হবে না যা যা বাতাস বের হবে না বাতাসটা আটকে থাকবে যা আচ্ছা, আমি এই হরফটা ঝটপট কয়েকজনকে ধরি সাবিনা তাসনিম বলেন আরেকটু শক্ত হবে আপু কিছুটা জালের মতো হয়ে গেছে যা যা আরেকটু শক্ত হবে আপু এটা না হয় জালের মতো পাতলা হয়ে যায় যা 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 আচ্ছা নাবিলা নুসরাত বলেন মনির আপু জি আপু হ্যাঁ হ্যাঁ বলেন মানে জায়েরটা উচ্চারণটা সবাই বলেন আর সবার ভুল যায় সাধারণত হ্যাঁ জাটা বলেন যা ওকে তানিয়া আপু বলেন নাভা আপু বলেন তারপরে সুমাইয়া আহমদ আপু বলেন তারপরে একটু শক্ত হবে যা শক্ত হবে হ্যাঁ যা যা। কই সুমাইয়া আরেকটু শক্ত আপু যা হ্যাঁ সুমাইয়া আপু আপনি আরেকটু প্র্যাকটিস করেন আমার সাথে বলেন আপু জিহ্বাটা একটু শক্ত হবে মানে জিহ্বাটা নরম করে ফেললে জালের মতো হবে জাল জাল হয়ে যাবে আমরা তো জানি যে জাল এটা মোটা করলে জা জা শক্ত হবে আপু জা আপু আর একটু শক্ত হবে জিহ্বার আগাটাকে আপনি দাঁতের পিছনে লাগাবেন লাগায় প্রথমে মুখটা বন্ধ করবেন বন্ধ করে একটা আওয়াজ তৈরি করেন শক্ত আওয়াজটা তৈরি করেন এরকম করে তারপরে হচ্ছে জা জা এই জাল বলতে গেলে জালের মধ্যে কিন্তু এরকম ঝিরঝির আওয়াজ নেই জায়ের মধ্যে আছে জা আরো শক্ত হবে আপনি এই হরফটা অবশ্যই আরো প্র্যাকটিস করবেন জা আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে নাভা আপু কি বলছেন এটা হ্যাঁ জি আপু বলছেন মনে হয় আচ্ছা তারপরে তাসনুম আপু বলেন তাসনুম আপু আচ্ছা তারপরে আপু আরেকবার আচ্ছা মাশাআল্লাহ সাইমা আপু বলেন ওকে মাশাআল্লাহ মনির আপু কি বলছেন জি আপু আচ্ছা নূরজাহান আপু বলেন যা আচ্ছা ফাহমিদা আপু বলেন তো এই মাশাআল্লাহ আচ্ছা তারপরে সাবিনা তাসনিম আরেকবার বলেন কই আপনি হ্যাঁ আরেকবার বলেন জায়ের উচ্চারণটা আচ্ছা মাশাআল্লাহ সুমাইয়া আহমদ আরেকবার বলেন হ্যাঁ আগের চেয়ে ভালো হয়েছে মাশাআল্লাহ ঠিক আছে 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা কেউ কি বাকি আছেন কেউ কি বলতেছিলেন আচ্ছা যাই হোক জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আচ্ছা জটা মোটা হবে বাকি দুটা পাতলা হবে জ সবাই পড়বে আমি পড়ানোর পরে সবাই পড়বে জ জ জ زال জাল زال সা সবাই সা আচ্ছা 14 নাম্বার মাখরাজ এই মাখরাজটা ঠোঁটের সাথে সম্পৃক্ত 14 নাম্বার মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা দুই ঠোঁট হতে কিভাবে ওয়া উচ্চারিত হয় দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁকা রেখে আমি যখন বলি আগে শুনবেন তারপরে পড়বেন বা উচ্চারণ হয় দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে মিম মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম মিম ওকে তারপরে দুইটা তো মাশরুম বানানোর কিছু নাই 16 নাম্বার মাখরাজ খালি জায়গা থেকে মাদের হরফ বা বুবি বা বিবু 17 নাম্বার মাখরাজ নাকের বাসি থেকে গুন্না আন্না আম্মা এগুলো সামনে আসবে আচ্ছা ঠিক আছে যাই হোক তো আমাদের হচ্ছে দ্বিতীয় পাঠ শেষ হলো আপু সবার এখন
হ্যাঁ হ্যাঁ আপু। আপু আপু আমার আমি একটা মাকড়াস আচ্ছা বলার ছিল। কে 3 কথা নাম্বার বল, মাকড়াস। সাইমা আপু আপু কথা সায়মা। বলতেছেন? হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আচ্ছা 3 নাম্বার মাকড়াসে খ। আপু এটা কি হইছে? আরেকবার বলেন আপু। খ। আপু হয়েছে বলতে, হয়েছে বলতে 50% হয়েছে, 50% এখনো বাকি আছে। হ্যাঁ খ, আপু ওই যে এটা আমার একবার হয় আবার হয় না, ওই যে এরকম বেশি হইতেছে বেশি বারবার। প্র্যাকটিস আপু, বেশি বেশি প্র্যাকটিস। আরবি হরফ শেখার জন্য বিশেষ করে আমরা যখন একটু বড় হয়ে যাই আমাদের জবানটা একটু ভারী হয়ে যায়, বাচ্চাদের মতো পাতলা থাকে না, বাচ্চারা খুব দ্রুত ধরতে পারে, আমাদের একটু টাইম লাগে। এজন্য আপু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে কাজ করবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। হ্যাঁ মাঝে মধ্যে যখন বাসায় একা থাকবেন, মানে একা বলতে আর কি ফ্রি থাকবেন, তখন হচ্ছে নিজেরটা নিজে রেকর্ড করে শুনবেন, তারপর আমার কথার সাথে মিলাবেন যে আমি যেভাবে বলতেছি ওভাবে হচ্ছে কিনা, আপনারটা আপনি শুনে শুনে ঠিক করবেন। আচ্ছা হ্যাঁ আপু আমি তারপর, এরকম হ্যাঁ আচ্ছা কাকে মানে জিজ্ঞেস করি? মাঝে মধ্যে হয় আবার হয় না। এই জন্য আপু যখন মানে প্র্যাকটিস করতে করতে এক সময় এটা অভ্যাস হয়ে যাবে, তখন আর সহজে হয়ে ভুলবেন যাবে না। ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আপু এটা আপ তাসনুম আপু আপনি বলেন তো খয়ের উচ্চারণটা আমি কিভাবে আনতে বলছিলাম? খ না এটা না, আমি তো কণ্ঠ কিছু, নেই। মাখরাজ তো ঠিক আছে, মানে এই খয়ের উচ্চারণটা কিভাবে আসে এরকম একটা কথা কার মনে আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ আমার মনে আপু আছে। আমার গলার মনে কাছে হাত দিয়ে ওই যে আমার কাশি মনে দেওয়ার সময় আছে। হ্যাঁ মানে এই তো, গড়গড় করে যে এই ওইরকম তো, এই তো, হ এই তো, মাশাআল্লাহ এই মাশাআল্লাহ। ঘটনা দিয়ে মানে ঘটনা বলাতে আরো ভালোভাবে মনে আছে আপু। মাশাআল্লাহ। আচ্ছা কই সাইমা আপু শুনতে পাচ্ছেন? আপু হ্যাঁ আপু আমি শুনতে পারতেছি, এটা আমি অনেক আচ্ছা প্র্যাকটিস করতে, হ্যাঁ হ্যাঁ একবার আপু, হইতেছে আর একবার হইতেছে না এরকম। হবে আপু প্র্যাকটিস করতে করতে খুলে যাবে। মানে হচ্ছে আমাদের গলায় যখন কাশি আসে বা গলা আমরা যখন পরিষ্কার করি এরকম করি না, তো এই যে গলার হুম, মধ্যে যে একটা অবস্থা, এখান থেকে খ, খ এই জায়গাটায় খ, খ, আচ্ছা খ, আচ্ছা বুঝছেন, এইটাই হচ্ছে আচ্ছা মূল আচ্ছা। উচ্চারণ খ। খ। আচ্ছা তাহলে আমি খ। আরেকজনকে একটা কথা জিজ্ঞেস করি, তানিয়া আপু। আপু আমি একটু কথা বল। হ্যাঁ হ্যাঁ কে বলতে চান? তানি আপু হ্যাঁ হ্যাঁ আপু বলেন। খ। এই মাশাআল্লাহ। আপনাকে একটা প্রশ্ন করি, জি আপনি বলেন তো, জি। আপনি বলেন তো গইন উচ্চারণ শেখার জন্য মানে কিভাবে প্র্যাকটিস করলে বোঝা যাবে, বা কিভাবে গইনের উচ্চারণটা সেটা বলেন তো? হয় গড়গড়া গলার কাছে হাত দিয়ে গড় গলার মধ্যে হাত দিয়ে দাও, গড়গড়া করতে বলছি গড়গড়া গলা হ্যাঁ কুলকুচি হয়নি করার গড়গড়া সময় হইতে কিন্তু যাবে। কবি হ্যাঁ চলে আসবে, কি গড়গড়া ছিলেন আপনি এটা? তানিয়া আপু গড়গড়া করতে বলছিলাম, আর বলছি যাদের হচ্ছে গইন উচ্চারণের সমস্যা হয় এরা হচ্ছে গড়গড়া করে প্র্যাকটিস করবে প্র্যাকটিক্যাল। আচ্ছা যাই হোক, তানিয়া আপুর খটা কিন্তু সেই সুন্দর হয়েছে। তানিয়া আপু আছেন? আপনি যে মাত্র খটা জি শুনাইছেন তার খয়ের আসলে উচ্চারণটা কিন্তু আমার সেই সুন্দর ফোনে হয়েছে। প্রবলেম হচ্ছে, বারবার এখান থেকে বের হয়ে যাচ্ছে। কে, কার কথা বলতেছেন? তানিয়া কে বের হয়ে যাচ্ছে, কলি নাকি খন্দকার? কলি। কি জানি, জানি না, বুঝতেছি না আমি। আচ্ছা ঠিক আছে। আপু গলার কাছে হাত দিয়ে আপনি বলতে বলছিলেন গয়িং। না না, ওইটা তো, ওইটা তো হচ্ছে এমনিতে, মানে আমি গইন আর খ এই দুইটার মধ্যে দুইটা কথা বলছিলাম, যে খয়ের ক্ষেত্রে বলছিলাম যখন নাকি আমাদের গলায় ওই যে গলা পরিষ্কার করি ওই সময় যে একটা গলার মধ্যে আওয়াজ হয় ওই আওয়াজটাই হচ্ছে খ। আর গইনের আওয়াজ শেখার জি জন্য আমি বলছিলাম যে গড়গড়া করার সময় যে গলার একটা অবস্থা হয় ওই জায়গাটা থেকে গইনের উচ্চারণ আসে, মানে এটা মনে আছে কিনা জানতে চাই। আচ্ছা যাই হোক, জি জি। এমনিতে গলায় হাত দেওয়ার কথা তো অনেকগুলো হরফের ক্ষেত্রে বলছি, আইন হা গইন হ সবগুলো ক্ষেত্রে বলছি। আচ্ছা ঠিক আপু আছে। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আপু মাখরাজের এখানে তো 28টা শব্দ পাইতেছে, আরেকটা হরফ তো খুঁজে পাইতেছি না। এই তো মাশাআল্লাহ, যাক একটা হচ্ছে খুব সুন্দর একটা জি প্রশ্ন আপু করছে। আরেক আচ্ছা নাই। আচ্ছা, আপনাদের কারো কি এইটার উত্তর কিছু একটা মানে মনে হইতেছে যে এটার উত্তরটা এরকম হইতে পারে? ফাহমিদ আপু প্রশ্নটা আবার করেন। মানে এখানে 28টা হরফ, এখানে আমরা যে মাখরাজ গুলো পড়লাম এখানে 28টা হরফ আছে, বাট একটা হরফ নাই। হ্যাঁ এটার উত্তরটা কি আলিফ কারো নাই। কাছে কিছু মনে এই হলো? আলিফ নাই, আলিফ নাই, আলিফ আলিফ নেই, নাই। এই যে আলিফ আলিফ নাই। আলিফ নাই। হ্যাঁ আলিফ নাই, আলিফ আর হামজার উচ্চারণ তো একই। আরে তো ফাহমিদ আপু প্রশ্ন করে ওর উত্তরও দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এই আলিফের উচ্চারণ হচ্ছে আমরা সামনে পড়বো, সামনে পড়লে বুঝবো যে আলিফের উচ্চারণটা এটা মূলত ইসের মতো, হামজার মতোই, হামজার আচ্ছা। মধ্যে যে উচ্চারণটা হয় আলিফের মধ্যে সেম উচ্চারণ হয়। এমনকি সামনে ওটা আপনারা দিয়ে দেখবেন, বলতে সামনে আপনারা দেখবেন যখন আমরা হচ্ছে আলিফের মধ্যে হরকত দিব, জবরজের পেশ এগুলো লাগাবো। জবরজের পেশ হচ্ছে তো অনেকে চিনে জবরজের পেশ কি জিনিস, তো যখন আমরা আলিফের মধ্যে জবরজের পেশ লাগাবো তখন হচ্ছে ওইটা হামজা হয়ে যায়, ওইটাকে আর হামজা। আলিফই বলে না, আলিফের নামই চেঞ্জ হয়ে যায়, আকারে থাকে কিন্তু নাম থাকে না। তো যাই হোক এই হামজার মধ্যে আলিফটা চলে আসছে, সহজ কথা হামজার মধ্যে আলিফটা চলে আসছে, এজন্য এখানে 28টা হরফ। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে ফাহমিদা। ওকে তো আপু আমি হচ্ছে, না আরেকটা কথা বলি, হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে আমি না আপু এই কোর্সটা আমি কন্টিনিউ করবো, এতে করে আমার বেসিকটা একটু স্ট্রং হবে, একটু ভালো হবে এই জন্য। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি তো মজা করছিলাম। যাই হোক আচ্ছা তারপরে, ঠিক আছে আপু।
তারপরে হচ্ছে মাখরাজ যাদের শিখা হয়নি তারা তো জানেনি আমার শিখা হয়নি, এরা হচ্ছে শিখে ফেলবেন, দেন হচ্ছে আমাকে বলবেন আপডেট, দেখো আমার কিন্তু মাখরাজটা একদম ফাইনালি ওকে হয়ে গেছে। তো আমরা এখন নতুন পড়ার মধ্যে যাই, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠের মধ্যে আমাদের পড়া হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু। তৃতীয় পাঠের মধ্যে নতুন পড়া, সেটা হচ্ছে যুক্ত হরফ ও মুক্ত হরফের আলোচনা। যুক্ত হরফ ও মুক্ত হরফের আলোচনা, এটা আবার কি জিনিস? হরফ তো হরফই, হরফ আবার যুক্ত আবার মুক্ত, এটা যদি আমরা একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে আরবি হরফগুলো প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে যুক্ত হরফ, একটা হচ্ছে মুক্ত হরফ। আরবি হরফগুলো প্রধানত কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের, কি কি? একটা যুক্ত যুক্ত হরফ আর হরফ, মুক্ত হরফ। আচ্ছা আচ্ছা, নতুন পড়া। যুক্ত হরফ কি বলতেছে? যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়, যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় সেটাকে বলা হয় যুক্ত হরফ। আচ্ছা, বাংলা যখন আমরা তখন হচ্ছে হরফের আকৃতি কখনো সাধারণত চেঞ্জ হয় না। বাংলার মধ্যেও কিন্তু যুক্ত বর্ণ আছে, যেমন আমরা যদি লিখি শক্ত, শক্ত লিখতে কিন্তু কয় টয় যুক্ত হয়। তারপরে এরকম বিভিন্ন বাংলা কথার মধ্যে বিভিন্ন শব্দ আছে যেখানে একটা বর্ণ আর একটা বর্ণের সাথে যুক্ত করে লেখা হয়, কিন্তু বেসিকলি বাংলা লেখার সময় কখনো হরফের আকারগুলো চেঞ্জ হয় না। কিন্তু আরবিটা লেখার সময় সাধারণত হরফের আকৃতি কিছুটা চেঞ্জ হয়ে যায়, মানে হরফগুলো অর্ধেক অর্ধেক হয়ে যায় কেমন যেন। এটা একটা বিশেষ একটা বিষয়, অন্য কোনো ক্ষেত্রে এরকম দেখা যায় না। আরবি আর উর্দু এই দুইটা ভাষায় হরফগুলো লেখার সময়, মানে শব্দ গঠনের সময় হরফের আকারই চেঞ্জ হয়ে যায়। হরফগুলো হয়তো সামনের অর্ধেক থাকবে, নতুবা লাস্টের অর্ধেক থাকবে, নতুবা মাঝখানের অর্ধেক থাকবে, এমন হয়ে যায়। তো এই জন্য এগুলো চেনাটা হচ্ছে খুব জরুরি। তো যুক্ত হরফ কি? যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়। এই কথাটা আপনারা কয়েকবার পড়েন, যুক্ত হরফ যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়। বলেন দেখি, দুইবার বলেন যে সবাই। যুক্ত হরফ যে হরফগুলো হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়। যুক্ত হরফ হচ্ছে যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে এই যুক্ত হরফ আর মুক্ত হরফ বিষয়টা লিখার সাথে সম্পৃক্ত, লিখার আকারের সাথে সম্পৃক্ত। এই যুক্ত হরফ আর মুক্ত হরফের বিষয়টা লিখার আকারের সাথে সম্পৃক্ত। মৌখিক উচ্চারণে এর কোনো তারতম্য নেই, ঠিক আছে? মৌখিক উচ্চারণে যুক্ত হরফ মুক্ত হরফের কোনো দখল নেই, এটা হচ্ছে শুধুমাত্র লেখার সাথেই সম্পৃক্ত। যেটা পরেরটার সঙ্গে যুক্ত করে লেখা যায় এটাকে বলা হয় যুক্ত হরফ, আর যে হরফটা পরেরটার সাথে যুক্ত করে লেখা যায় না এটাকে বলা হয় মুক্ত হরফ। তো এগুলো না চিনলে আমরা শব্দ গঠন করতে পারবো না, মানে শব্দ গঠন বুঝতে পারবো না, এই জন্য এগুলো চেনাটা হচ্ছে খুব জরুরি। আচ্ছা, তো যুক্ত হরফ মোট কয়টি? যুক্ত হরফ হচ্ছে মোট 22। এর মানে হচ্ছে বাকি মুক্ত হরফ হচ্ছে অল্প কয়টা। মুক্ত হরফ কয়টা মনে রাখলে আমরা যুক্ত হরফ সহজেই চিনতে পারবো। আচ্ছা, যুক্ত হরফ হচ্ছে মোট 22টি। আর মুক্ত হরফ কি? যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না। ওকে, একটু দেখি যদি কি ভাই। ওকে, মুক্ত হরফ হচ্ছে 7টি। কি কি? আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই 7টা হরফ মনে রাখলে বাকিগুলো মনে রাখা সহজ। এই 7টা হরফ মনে রাখলে বাকিগুলো মনে রাখা সহজ। আচ্ছা, সাইমা আপু বলেন দেখি, মুক্ত হরফ কাকে বলে? যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না তাই মুক্ত হরফ। সামিনা তাসনিম বলেন, যুক্ত হরফ কাকে বলে? যে হরফগুলো আরেকটির সাথে যুক্ত হয় তাকে যুক্ত হরফ বলে, মানে আরেকটা হরফের সাথে না না, যুক্ত করে লেখা হ্যাঁ, যায়। যুক্ত করে লেখা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, নাহলে হবে না। তাসনুম আপু জি বলেন, আপু। মুক্ত হরফ কয়টি? মুক্ত হরফ 7টি। তারপরে সুমাইয়া আহমদ বলেন তো, যুক্ত হরফ কয়টি? শুধু সংখ্যাটা বলেন, যুক্ত হরফ কয়টি? ইয়েস, আমাদের সবাইকে দিবে। আচ্ছা, নাবিলা নুসরাত আপু বলেন তো, যুক্ত হরফ কয়টি? আপু যুক্ত হরফ 22টা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে এই মুক্ত হরফ কয়টা মুখে মুখে শিখে ফেলি, তাহলে বাকিগুলো বোঝা সহজ। আচ্ছা, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। সবাই মুখে মুখে পড়েন, আলিফ, দাল, জাল, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। আলিফ তো আমরা শুরুতেই, হরফের শুরুতে আমরা আলিফ তো পড়ি। দাল, জাল, র, জা, এই 4টা হরফ সিরিয়ালে আসে, বাকি মনে রাখার কাজ হচ্ছে ওয়াও আর হামজা। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, জা, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। দাল জাল র ঝা ওয়াও হামজা। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। দাঁড়ান, এই মাঝখানে কে জানি জারে ঝা বললো, এটাকে ধরতে হবে, কে বললো?
অনেকদিন হয়েছে, 5 দিন হয়েছে আমরা ক্লাস করতেছি, এখন কি জারে ঝাগড়ার টাইম আছে? যাই হোক, আচ্ছা এই শাকটা আমাকে কে শোনাতে পারবে না দেখে? আপু আমি পারবো। নাম নাম আগে নাম হবে, তারপরে পড়া হবে। নামটা বলে আর পড়া শুরু করেন। হ্যালো, কে বলতে পারবে? বলি হ্যাঁ হ্যাঁ বলেন, সাইমা। আলিফ বলেন না। দাল জাল র জা ওয়াও হামজা। আর কে বলবে, আর কে বলবে, ঝটপট আর কে বলবে? আপু আমি বলি মনিরা। মনিরা বলে ফেলেন, নাম করে বলা শুরু করবেন তাড়াতাড়ি। আলিফ দাল জাল র জা ফাইনাল এক্সামে করে দিবে ওয়াও টাকা। হামজা। হ্যাঁ তারপরে আলিফ তানিয়া দাল জাল র জা ওয়াও হামজা। তারপরে আমি তো শুনতে পাচ্ছি না তারপরে কাউকে। তানিয়া হ্যাঁ হ্যাঁ আলিফ আপু বলেন। আলিফ দাল জাল র ঝা হামজা। ওয়াও কই গেল? ওয়াওটা কোথায় গেল? আচ্ছা যাক, তানিয়া আপু দাঁড়ান, তানিয়া আপু মনে হয় ওই সময় যায় মধ্যে গেঞ্জাম লাগাইছে। আপনি যাটা আবার বলেন তো। ঝা যা না, বাতাস বের হবে না। যার মধ্যে 1 নাম্বার কথাই হচ্ছে বাতাস বের হবে না। যা। ঝা এই তো পাইছি। যা আপনি বলছেন না হবে। আপু এটা ঝা হবে না, এটা যা হবে। যা যা। যা যা এই তো এখন সুন্দর হয়েছে, খেয়াল করতে হবে, খেয়াল করে না পড়লে তো কোনো উপায় নাই। যা। যা আচ্ছা আপু ধন্যবাদ, ঠিক আছে। তারপরে 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 নূরজাহান আপু বলেন। আমি বলি কে কে আমি কে আমিটা কে? হ্যালো, জি তাসনিম আপু সাবিয়া হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আলিফ দাল জাল ওয়াও হামজা। কিন্তু আপু আপনি কিন্তু আলিফের মধ্যে টান দিয়েছেন, আলিফ পড়ছেন, এটা কিন্তু হইলো না, এটা কিন্তু হইলো না। যাই হোক, আলিফের মধ্যে কিন্তু জীবনটা টান হয় না। তারপরে নূরজাহান আপু আছেন? হ্যাঁ আছি। আপু আপনি 7টা শোনান। জি, আলিফ দাল জাল র জা ওয়া হামজা। আপু দাঁড়ান, আপনার 2টা হরফ মাস্টার করা লাগবে। আলিফ দাল জাল, জালটা হচ্ছে একেবারে নরম, জিহ্বাটা উপরে দাঁতের সাথে লাগবে, হালকা বাইরে থেকে দেখা যাবে। জাল জাল। জাল জিহ্বাটাকে আমাদের আরো একটু হালকা ভাবে রাখতে হবে। জাল। জাল আর একটু নরম হবে আপু। জাল 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 জাল। জাল হ্যাঁ আরো নরম হবে আপু। জাল জাল আরো নরম আপু, আরো নরম। জিহ্বার আগা, এটা হচ্ছে আচ্ছা নূরজাহান আপু, এটা হচ্ছে আমাদের 13 নাম্বার মাখরাজ। জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সাথে লাগবে, আর জাল হচ্ছে নরম করে উচ্চারণ হবে। জাল। জাল এই তো হচ্ছে আপু, আরেকটু নরম হবে, একদম জবানটা নরম হয়ে যাবে। জাল জাল। জাল আচ্ছা আপু, তারপর আপনি যা বলেন তো আপু। জা হ্যাঁ যা তো সুন্দর হয়েছে, কিন্তু তখন একসাথে বলার সময় সুন্দর হয় নাই। তো আপনি হচ্ছে জাল আর যা, ওই যে আমি বলি, এই যে আমাদের সাদৃশ্যপূর্ণ হরফগুলো আপনি আরো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন উচ্চারণ ক্লিয়ার হয়ে গেছে। এই যে সাদৃশ্যপূর্ণ হরফগুলোর মধ্যে জাল জ, তারপরে এই যেগুলো প্র্যাকটিস করলে দেখবেন উচ্চারণ আরো ঠিক হয়ে গেছে। যা জিম। আচ্ছা ঠিক আছে, তারপরে তো গেল এই 7টা মোটামুটি সবারই হয়ে গেছে। তাহলে এই 7টা বাদ দিলে উপরের 22টা হচ্ছে আপু যুক্ত আমি হরফ, আরেকবার বলবো। যেগুলো পরের হরফ। হ্যাঁ হ্যাঁ আপু আমি আরেকবার বলবো। হ্যাঁ আপু বলেন। আলিফ দাল জাল র জা ওয়াও হামজা। হ্যাঁ মাশাল্লাহ, আপনি যাটা আর একটু প্র্যাকটিস করবেন, কিছুটা বাতাস বের হয়ে যাবে, বাতাস বের হবে না। আচ্ছা তো তারপরে সবাই, হ্যাঁ যুক্ত হরফ 22টি: বা কা সা জিম হা খ সিন শিন সদ ত দ আইন ওয়াইন ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া। মানে শুরু এটাও মুখস্থ করা আরো সহজ মনে হচ্ছে। শুরুতে হচ্ছে আলিফ নাই, মাঝখানে হচ্ছে দাল জাল রোজা নাই, আর শেষে হচ্ছে ওয়াও হামজা নাই। এটা আমার কে আগে শুনাইতে পারবে? আপু আমি নাম নাম হবে, নাম হবে, আমি না, নাম হবে। হ্যাঁ বলেন। বা তা সা জিম হা হ শিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام কাফটা বেশি বাঁকা হয়ে ميم গেছে, কাফটা বেশি বাঁকা হয়ে গেছে। কে কে। كاف হ্যাঁ كاف হুম। لام ميم نون হা ইয়া। এই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা যাই হোক, মাঝখানে আপনার 2 একটা উচ্চারণ আমি ধরি। আপু আপনি আইন ওয়াইনটা বলেন তো। আইন গইন আচ্ছা আইন ঠিক আছে,
গইন। এই গইনের মধ্যে তখন আপনারই ধরছিলাম মনে হয়। এই যে গইন উচ্চারণটা হচ্ছে গড়গড়া করার সময় গলায় যে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা থেকে গইনের উচ্চারণ হয়। মানে আওয়াজটা একটু নরম হবে। গইন। তানিয়া আপু শুনতে পাচ্ছেন? গইন। আপু গইন জি আপু। এরকম হবে না, মানে আপনি গইন বলতে গিয়ে মাঝখানে আবার আইন চলে আসে, এরকম না। গইন গইন গইন। গইন। হ্যাঁ গইন। হ্যাঁ আপু, ঠিক আছে ঠিক আছে। গইন। আচ্ছা মাশাআল্লাহ। আর এবার কে শোনাতে পারবে 22টা হরফ? আপু আমি নাবিলা। হ্যাঁ আপু শুরু করেন। বা, তা, তা, জিম, হা, হ, সিন, শিন, صاد, ضاد, ط, র, আইন, গইন, ফা, অফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। আচ্ছা মাশাআল্লাহ। আর কেউ? আবার আমি বলি, মনিরা। হ্যাঁ আপু। বা, তা, ফটফট। বা, তা, সা, জিম, হা, হ, সিন, শিন, সদ, তদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। আপু আপনার হরফ তো ঠিক আছে, কিন্তু আপনি কয়েকটা হরফের উচ্চারণ গড়বড় করছেন। সেটা হচ্ছে যেমন 1 নাম্বার সা। সা নরম হবে, আপনি কিছুটা শক্ত করে সা বলছেন। তারপরে 2 নাম্বার কথা হচ্ছে জিম, টান হবে, আপনি জিম করছেন। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে সিন। সিনের মধ্যে আপনি সিন করছেন, এটা হবে সিন, টান দিয়ে হবে। দেন হচ্ছে কফ। কফের মধ্যে আপনি বলছেন কফ, উচ্চারণটা হবে কফ। ছোটখাটো বিষয়, মূল পড়াটা পারছেন মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি দেখতেছি সবার এটাও হয়ে গেছে, যুক্ত হরফ মুক্ত হরফ হয়ে গেছে মাশাআল্লাহ। সাইমা আপু আছেন? আপু আমি বলবো। আপু বলি আমি। তাসনুম আপু বলবেন? আপু আমিও বললাম। কে আগে বলছেন? বলবো হ্যালো। আপু? জি সাইমা আপু। আপু। সাইমা আপুর অন্য পড়া জিজ্ঞেস হ্যাঁ করার জন্য ডাকছিলাম। তাসনুম আপু কি পড়া হ্যাঁ বলতে আপু চাইছেন? বলেন। আপু হ্যাঁ তাসনুম আপু কি পড়া বলতে চাইছিলেন? নেটওয়ার্কের সমস্যা নাকি? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু এখন তো শুনতে জি পাচ্ছি, আপু। আহ একটু আগে শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। সাইমা আপু বলেন, আরবি হরফগুলো কয় ধরনের? আপু 2 ধরনের, কি কি? যুক্ত হরফ আর একটা মুক্ত হরফ। যুক্ত হরফ কাকে বলে, মুক্ত হরফ কাকে বলে? যুক্ত হরফ যে হরফ লেখার সময় অন্য হরফের সাথে যুক্ত থাকে তাকে যুক্ত হরফ বলে। আর মুক্ত হরফ হলো যে হরফ লেখার সময় অন্য হরফের সাথে যুক্ত থাকে না, তাকে মুক্ত হরফ বলে। হ্যাঁ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, বারাকাল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এবার দেখেন দেখি তারপরে কি করা। এটা তো গেল আমাদের, এতটুকু সবার হয়েছে না? কারো কোনো কনফিউশন আছে এতটুকুর মধ্যে? না আপু। আচ্ছা, আপু আমি বলি নেই। কে তাসনুম আপু? জি আপু। আপু তাহলে বলেন। কোনটা বলবো? 22টা হরফ বলবেন। বা, তা, সা, জিম, হ, খ, দাল, সরি খ, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। তাসনুম আপু, আপনার কি মনে আছে আমরা পড়ছিলাম শুরুতে আলিফ আর হামজা, এই দুইটা ছাড়া বাকি সবগুলো হরফের উচ্চারণে টান হয়, টান। যেমন জি হচ্ছে আপু। হা, খ, তারপরে হচ্ছে লাস্টের দিকে কি কফ, কাফ, লাম, মিম, সবগুলোতে টান হবে। আপনার টানগুলো দেয়া হয় নাই। আচ্ছা আপু আপু আপনি, আমি তাড়াহুড়ো করে বলছি তো এজন্য আর টান দেয়নি। আচ্ছা আপনি হা বলেন তো আপু। হ, আপনার হাটা হ, বলার সময় কেমন যেন মুখটা চেপে আসে, মানে মুখটা ফাঁকা হয় না বেশি, হা তো মুখ খুলে উচ্চারণ হবে। হা আর খটা কাছাকাছি হয়ে যায় কেমন যেন। হা, হা, হ, হা। হ্যাঁ হ, আপু, হা মুখটা খুলে যাবে, মুখটা খুলে যাবে। হ, হা, হা। হ, তারপর একটা খ বলেন তো। খ, খ, টান হবে। খ, 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 উচ্চারণ উচ্চারণ, এই যে খ এর খ, এই উচ্চারণটা খ, ঠিক হইতে হবে। খ, খ, আবার প্র্যাকটিস করবেন আপু, আপনি খ, খটা প্র্যাকটিস করবেন, আপনি খটা প্র্যাকটিস, তাসলিম আপু খ প্র্যাকটিস করবেন। তানিয়া করে বলছিলাম ভয়েস প্র্যাকটিস করতে, যাকে যেটা বলে দেয় নির্দিষ্ট করে সে ওইটা বেশি করে প্র্যাকটিস করবে। এই মাশাআল্লাহ, গত ক্লাসে সাবিনা আপুকে আমি আইন আর হার কথা বলছিলাম, আজকে সে আমাকে মনে করায় পড়া দিচ্ছে। মাশাআল্লাহ, বিষয়টা ভালো লাগছে। আপনারাও সেম কাজ করবেন। আচ্ছা যাই হোক, তারপরে 12 নাম্বার পেজ, সেখানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য দেখেন, শব্দে অবস্থান ভেদে
হামজা কখনো পরের হরফের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ হামজা শব্দের মাঝখানে আসলে পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়, আর শুরুতে আসলে পৃথকভাবে লিখতে হয়। তাহলে এখন বুঝতে হবে এই বিশেষ দ্রষ্টব্যের কানেকশনটা কোথায়। কানেকশনটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে আমরা এখানে হামজাকে মুক্ত হরফের মধ্যে গণ্য করছি। সবাই একটু খেয়াল করেন, আমরা এখানে হামজাকে মুক্ত হরফের মধ্যে গণ্য করছি। এর মানে কি, মুক্ত হরফের মধ্যে মানে হামজাটা পরেরটার সাথে মিলায় লেখা যায় না, তাই না? এজন্য তো এটা মুক্ত হরফ। কিন্তু বলতেছে হামজার মধ্যে একটু কথা আছে। হামজার মধ্যে কি কথা বলতেছে? হামজার রূপ মাঝে মধ্যে আবার চেঞ্জ হয়ে যায়। সেটা আবার কেমন? তো বলতেছে যে হামজা যদি শব্দের মাঝখানে আসে, হামজা যদি শব্দের মাঝখানে আসে তাহলে মাঝে মধ্যে হামজাকে পরের হরফের সাথে মিলায়ে লেখা যায়। হামজা যদি শব্দের মাঝখানে আসে তাহলে পরের হরফের সাথে মিলায়েও লেখা যায়, যুক্ত করেও লেখা যায়। আর যদি হামজাটা শব্দের শুরুতে আসে তখন আবার হামজাটা মিলিয়ে লেখা যায় না। এজন্য হামজার মধ্যে একটু কনফিউশন হয়ে গেছে। মূলত হামজাটা মুক্ত হরফেরই অন্তর্ভুক্ত, কিন্তু কিছু সময় হামজাটা পরেরটার সাথে মিলিয়ে লেখা যায়। ওই কিছু সময় কোনটা? এটা হচ্ছে যখন হামজা শব্দের মাঝখানে আসে তখন মাঝে মধ্যে হামজাটাকে পরের হরফের সাথে মিলিয়ে লেখা যায়। কিন্তু যদি হামজা শব্দের শুরুতে আসে তখন হচ্ছে অলওয়েজ এটা আলাদাই লিখতে হয়, তখন মিলিয়ে লেখার সুযোগ নেই। এটা বলছে। এই কথাটা কে কে বুঝেন না একটু আমাকে বলেন, একটু কষ্ট করে। এই কথাটা কার কাছে পরিষ্কার হয় না? এই প্রথম 3 লাইন এটা কার কাছে পরিষ্কার হয় না একটু আমাকে বলেন। আমি আবার আচ্ছা ফাইনাল লাইন আরেকবার বলছি। হামজাটা মূলত মুক্ত হরফের অন্তর্ভুক্ত, মানে হামজার মৌলিক অবস্থা হলো হামজাকে পরের হরফের সাথে মিলিয়ে লেখা যাবে না, এটা হচ্ছে হামজার মৌলিক অবস্থা। কিন্তু হামজার মধ্যে একটু কনফিউশন হলো যে হামজা যখন শব্দের মাঝখানে আসে তখন মাঝে মধ্যে এটা পরের হরফের সাথে মিলিয়ে লেখা যায়, এটা হচ্ছে সামান্য কনফিউশন। কিন্তু যখন হামজা শব্দ শুরুতে আসে তখন হচ্ছে অলওয়েজ এটা একদম কখনো এটা হচ্ছে মিলিয়ে লেখা যাবে না, এটা অলওয়েজ আলাদাই থাকবে। আচ্ছা, এটা গেল হামজার প্রসঙ্গে আলোচনা। তারপরে নতুন কথাটা হচ্ছে এরকম, আরবি হরফ গুলো। আচ্ছা, এর কথা আগে আমি আগে কিছু বলি। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আরবি হরফগুলো দিয়ে যখন শব্দ গঠন করা হয় তখন আরবি হরফগুলোর আকার আকৃতি চেঞ্জ হয়ে যায়। এটা আমি একটু আগে বলছিলাম যে আরবি হরফগুলো দিয়ে যখন শব্দ গঠন করা হয় তখন আরবি হরফগুলোর আকার আকৃতি চেঞ্জ হয়ে যায়। হয়তো সামনের দিকে কিছু অংশ থাকে, অথবা লাস্টের কিছু অংশ থাকে, অথবা হচ্ছে মাঝখানে কিছু অংশ থাকে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোন হরফ? এই যে বলতেছে, এটার আনসার হচ্ছে এখানে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর অংশ দেখে চিনতে হয়। সবাই খেয়াল করেন, পড়াগুলো নতুন, আর যারা বিশেষ করে আগে কায়দা পড়েন নাই, আগে কখনো কুরআন পড়েন নাই, এদের জন্য তো পুরাই নতুন। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর অংশ দেখে চিনতে হয়। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর অংশ দেখে চিনতে হয়। যেমন খেয়াল করেন, বা যোগ আলিফ সমান সমান এখানে হচ্ছে বা আলিফ, বা যোগ আলিফ সমান সমান এখানে হচ্ছে বা আলিফ। সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু। একটু সবাই কথা বলবেন। হ্যাঁ, বা যোগ আলিফ সমান সমান হচ্ছে বা আলিফ। এখন এই যে বা আলিফ, যখন এখানে বা আলিফ, বাকে যখন আলিফের সাথে মিলিয়ে লেখা হলো তখন কি বা এর যে একটা ফুল আকৃতি ওটা কি আছে এখানে? না। তাহলে আমরা কিভাবে বুঝলাম এটা যে বা? এটা কেউ উত্তর দিতে পারবে? এখানে বাটা যখন আলিফের সাথে কানেক্ট করে লেখা হলো তখন এখানে বায়ের পুরা চেহারাটা নাই, বায়ের পুরা সুরতটা নাই। তাহলে আমরা কিভাবে চিনলাম এটা যে বা? নিচে এক নুক্তা। হ্যাঁ, মাশাআল্লাহ, বায়ের নিচে এক নুক্তা, বায়ের শুরু অংশ দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি বা। এখন আমি বলি, এখানে উত্তরটা শুধুমাত্র এটা দিলে হবে না যে বায়ের নিচে এক নুক্তা, কারণ আরো তো হরফ আছে যার নিচে এক নুক্তা আছে। যেমন কথা জিম, জিমের নিচে এক নুক্তা আছে না? জি। তাহলে আমি যদি শুধু বলি যে আমি বা চিনলাম কিভাবে, নিচে এক নুক্তা, না হলো না তো। নিচে এক নুক্তা তো জিমেরও আছে, তাহলে বলতে হবে এখানে আমি বা চিনছি বায়ের শুরু অংশটা দেখে। ঠিক আছে, বা চিনছি কিভাবে? বায়ের শুরু অংশটা দেখে। হ্যাঁ, বায়ের শুরু অংশ দেখে আমি এটাকে জিম থেকে পার্থক্য করে ফেলছি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আরবি হরফগুলো মিলিত অবস্থায় চিনতে হবে তার শুরুর অংশ দেখে। সাবিনা তাসনিম, বলেন তো আরবি হরফ কিভাবে চিনতে হয়? আপু তার শুরুর অংশটুকু দেখে আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এখন নিচে একটা আনকমন বিষয় আসতেছে, সেটা হচ্ছে এখন আপনাকে তো আমি এখানে উদাহরণের মধ্যে মাত্র
বাটাই না দিলাম, তাই না? শুধুমাত্র বায়ের আমি উদাহরণ দেখাইলাম। তাহলে বা বাদ দিয়ে আরবি আর 29টা হরফের বাকি 28টা হরফ পড়ে আছে না এখনো? জি সবাইকে লক্ষ্য করে বলতেছি, এখানে উদাহরণ হিসাবে শুধু বা আর আলিফ দিছে। তো বা আর আলিফ বাদ দিয়ে বাকি হরফগুলো, না সরি, বাকি 29টা হরফ না, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের যুক্ত হরফ কয়টা, 22টা না? জি তাহলে এই বা হচ্ছে 22টা হরফের মধ্যে একটা, তাই তো? তো এখন শুধুমাত্র জি বা হরফের আপনি উদাহরণ দিলেন, বাকি 21টা হরফ আছে ওগুলোর উদাহরণ কই? তো বলতেছে সমস্যা নাই, ওগুলোর উদাহরণও নিচে আছে, একদম সুন্দর করে দেয়া আছে। সেটা হচ্ছে কি, শব্দে অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ। শব্দে অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ। শব্দে অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ। খেয়াল করেন, এটা সবাইকে পড়া ধরবো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সেটা হচ্ছে কি, আপুরা খেয়াল করেন যে একটা হরফের 4টা রূপ আছে। সবাই সবাই শুনেন, ভালো করে শুনেন। একটা হরফের মোট কয়টা রূপ আছে? 4টা রূপ আছে। 4টা কয়টা রূপ? 4টা রূপ। কি 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 কি? একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে শেষ, একটা হচ্ছে পূর্ণ। পূর্ণ আকৃতি আমরা সবাই চিনি, আমরা আলিফ বাতাসা শিখছি পূর্ণ আকৃতি দেখে। কিন্তু এই যে বাকি যে 3টা আকৃতি আছে, শুরু, মাঝখান, শেষ, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত না। একটা হরফ বাক্যের শুরুতে আসলে একরকম হয়, বাক্যের মাঝখানে থাকলে একরকম হয়, বাক্যের শেষে আসলে আরেক রকম হয়। এটা চেনার জন্য আমাদের এই অনুশীলনটা খুব জরুরি। তাহলে আমরা পড়তে পারি, আমরা শুরু করবো। এখানে পুরো 22টা হরফ দিয়ে শুরু, শেষ, মাঝখান সব দেয়া আছে। তো আমরা এটা পড়বো এভাবে, যেমন এখানে বা থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এটা শুরুর বা, মধ্য বা, শেষ বা, পূর্ণ বা। আমি হচ্ছে এটা ওরকম ভাবে পড়াই দেওয়া কিছু নাই, আমি হচ্ছে পড়ে পড়ে যাই, আপনারা জাস্ট নোটিস করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। মানে এগুলো পড়াই দেওয়ার মতো কিছু না, এগুলো জাস্ট বুঝে নেওয়ার মতো, মানে চোখে ক্যাচ করতে হবে, এটা খুব গুরুত্ব। চোখ দিয়ে এটা ভালো মতো ক্যাচ করতে হবে। আমি হচ্ছে আপনাদেরকে এইভাবে পড়া জিজ্ঞেস করবো, কথার কথা যে কোনো একটা হরফের মধ্যে আমি হচ্ছে এটা রাখবো, রেখে আমি জিজ্ঞেস করব এই হরফটা কি, আর দেন এটা হচ্ছে কি শুরু, মাঝখান নাকি শেষ। তখন আপনি আমাকে বলবেন এটা হচ্ছে শেষের আইন, এটা হচ্ছে মধ্য গ, এটা হচ্ছে পূর্ণ বা, এটা হচ্ছে শেষের সা, এরকম করে তখন হচ্ছে আপনারা আমাকে উত্তর দিবেন। আচ্ছা, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি আপু। এখানে প্রত্যেকটা হরফের 4টা করে রূপ দেওয়া আছে, শুরু, মাঝখান, শেষ, দেন হচ্ছে পূর্ণ। পূর্ণ আকৃতির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু বাকি যে 3টা আকৃতি আছে এগুলোর সাথে আমরা নতুন ভাবে পরিচিত হব। আর হচ্ছে এগুলো জাস্ট আমি এখন পড়াই দিব, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। আর আমি প্রশ্ন যখন পরবর্তী ক্লাসে আমি পড়া নিব, যে কোনো একটা হরফে আমি ক্লিক করবো, আপনারা বলবেন এই হরফটা কি, দেন এটা হচ্ছে শুরু, মাঝখান নাকি শেষ নাকি পূর্ব, আপনারা বলবেন। আচ্ছা, এবার আমি পড়ি, ঠিক আছে? ওকে, 22টা হরফ। প্রথমে শুরুর বা, মধ্য বা, শেষ বা, পূর্ণ বা। এটা চোখে ক্যাপচার করতে হবে পুরাই, এখানে হচ্ছে চোখের ক্যাপচার, চোখ দিয়ে চিনতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তারপরে শুরুর তা, মধ্যতা, শেষ তা, পূর্ণতা। শুরুর সা, মধ্য সা, শেষ সা, পূর্ণ সা। আপনারা কি খেয়াল করছেন এই যে বা, তা, সা, 3টার কিন্তু মানে কি বলে, 3টার কিন্তু সবগুলো আকার একরকম। আপনারা খেয়াল করছেন? বা, তা, সা, শুধু নুক্তার ভিন্ন, ঠিক আছে? জি শুধু আপু। শুধু নুক্তার ভিন্নতা, বাদ বাকি সবগুলো বা, তা, সা, এই তিনটার হচ্ছে আকার আকৃতি পুরা সেম টু সেম, কোনো পার্থক্য নাই। আচ্ছা, তারপরে দেখেন আপু, তারপরে হচ্ছে জিম, শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম, পূর্ণ জিম। তারপর আসেন লাস্টের দিকে, শুরুর হা, মধ্য হা, শেষ হা, পূর্ণ হা। শুরুর খ, মধ্য খ, শেষ খ, পূর্ণ খ। আপু আপনারা লক্ষ্য করছেন জিম, হা, খ, এই 3টা হরফে কিন্তু সেম সেম, মানে হচ্ছে জি আপু। গঠন, আকৃতি সবকিছু সেম। জাস্ট হচ্ছে আপনাকে নুক্তা দেখে চিনতে হবে, নিচে এক নুক্তা থাকলে জিম, নুক্তা না থাকলে হচ্ছে হা, উপরে এক নুক্তা থাকলে খ। আচ্ছা, পড়াগুলো সহজ না? জাস্ট হচ্ছে আপনাকে চিনলে পুরো একদম সহজ, এখানে মানে কঠিন বলতে কোনো কিছুই নেই। তারপর হচ্ছে সিন, শুরুর সিন, মধ্য সিন, শেষ সিন, পূর্ণ সিন। শুরুর সিন, মধ্য সিন, শেষ সিন, পূর্ণ সিন। সিন আর সিন একরকম, সিন আর সিন একরকম। তারপরে খেয়াল করবেন এই একরকম একরকম স্রোত গুলো খেয়াল করবেন। বাতাসা একরকম, একটা ডিজাইনও বলতে পারি আমরা। বাতাসা 3টা হরফ হচ্ছে একই ডিজাইনের, বা জিম, হা, খ একই ডিজাইন, 2টা ডিজাইন পাওয়া গেল। সিন, শিন একটা ডিজাইনের। তারপরে হচ্ছে এখানে আসছে সদ, সদ, শুরুর হ্যাঁ, কিছু বলছেন? কারো কিছু বলার থাকলে জোরে বলবেন। আচ্ছা, শুরু সদ, মধ্য সদ, শেষ সদ, পূর্ণ সদ। শুরু দদ, মধ্য দদ, শেষ দদ, পূর্ণ দদ। এই সদ আর দদও কিন্তু একই ডিজাইনের। তাহলে আমরা
এখানে মোট হচ্ছে 4টা ডিজাইন এই পর্যন্ত পাইলাম। 4টা ডিজাইনের মধ্যে আমাদের মোট হরফ গেছে কয়টা? 3 3 6 2 2 4, মোট 10টা হরফ চলে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ক, শুরুর ক। খেয়াল করেন, কটা লিখছে তারপরে টান দিয়ে দিছে, এটা হচ্ছে শুরুর ক। শুরুর ক, তারপরে মধ্য ত। ক লিখছে, তার উভয় পাশে টান আছে, মধ্য ত। দেন হচ্ছে আপনার শেষ ত। ত তার আগে হচ্ছে একটু টান, শেষ ত পূর্ণ ত। শুরুর ত, মধ্য ত, শেষ ত, পূর্ণ ত। আচ্ছা, তারপরে হচ্ছে শুরুর জ, মধ্য জ, শেষ জ, পূর্ণ জ। আর ত জ, এই দুইটা হচ্ছে একই ডিজাইনের। তাহলে মোট 5টা ডিজাইন পাওয়া গেল, 12টা হরফ গেল। তারপরে হচ্ছে আইন। শুরুর আইন, মধ্য আইন, শেষ আইন, পূর্ণ আইন। শুরুর গইন, মধ্য গইন, শেষ গইন, পূর্ণ গইন। এই আইন আর গইন এই দুইটাও হচ্ছে একই ডিজাইনের, শুধু নুক্তার ভিন্নতা। তাহলে ফাহমিদ আপু বলেন তো কয়টা ডিজাইন গেল মোট? কনফিউশন নাকি? কনফিউশন? 6টা আপু। হ্যাঁ, না না আপু, 6টা ডিজাইন কয়টা 6টা গেল? হরফ গেছে বা কয়টা? 13টা হ্যাঁ, 13টা 14টা 13টা 14টা 13টা তো আপু। বা তা সা 3টা, জিম হা খ 6টা, সিন শিন 8টা, সদ দ 10টা, ত দ 12টা, আইন গইন 14টা, 16টা কেমনে 13টা? আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে ফা। আচ্ছা, অসুবিধা নেই। ফা, ফা দেখেন, শুরুর ফা, মধ্য ফা, শেষ ফা, পূর্ণ ফা। আচ্ছা, শুরুর কফ, মধ্য কফ, শেষ কফ, পূর্ণ কফ। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ফা আর কফের আকারের মধ্যে একটু পার্থক্য আছে। একটার পেট চিকন, একটার পেট হচ্ছে মোটা। একটু পার্থক্য যদিও আছে, কিন্তু এই লেখাগুলোর কিন্তু ডিজাইনটা একই রকম। আপনারা খেয়াল করছেন, শুরুর ফা, শুরুর কফ, মধ্য ফা, মধ্য কফ, লাস্টেরটাও একই রকম, ওই যে পেট মোটা পেট চিকন, এতটুকুই তফাৎ। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। ফা আর কফ লেখার ধরন একই রকম, জাস্ট হচ্ছে নুক্তার ভিন্নতা। একটা হলে ফা, দুইটা হলে কফ। তাহলে 7টা ডিজাইন গেল, হরফ গেল 16টা। তারপরে এখন আসছেন কাফ। কাফের তো একটা স্বতন্ত্র ডিজাইন, কাফের সাথে কারো কোনো শরিক নাই। শুরুর কাফ, মধ্য কাফ, শেষ কাফ, পূর্ণ কাফ। এটা হচ্ছে অনলি ওয়ান পিস, এর সাথে কারো কোনো তুলনা নাই। ওকে, তারপরে হচ্ছে লাম। শুরুর লাম, মধ্য লাম, শেষ লাম, পূর্ণ লাম, এটাও ওয়ান পিস। তারপরে হচ্ছে শুরুর মিম, মধ্য মিম, শেষ মিম, পূর্ণ মিম, উনিও তাদের মতো এক্সট্রা। তারপরে এবার দেখেন নুন। নুনের ক্ষেত্রে আমার কথা আছে, যাই হোক। আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু, বলেন। আপু লাম আর আলিফ আর অনেকটাই তো সেম মনে হচ্ছে। এই মাশাআল্লাহ, সুন্দর কোয়েশ্চেন করছেন, দেন আমি শেষ করে বলতেছি। ওকে, শুরুর নুন, মধ্য নুন, শেষ নুন, পূর্ণ নুন। আপনাদের কি কিছুটা মনে হচ্ছে এই নুনের মাথা কোনো একটার সাথে মিল লাগতেছে? এটা কি মনে হচ্ছে কিছু? হ্যাঁ, দাল দাল না আপু, দাল না, মাথা মাথা কার নুনের। সাথে এই যে নুনের মাথা, শুরুর নুন, মধ্য নুন, এটার মাথা কিন্তু এই যে বাটা ছায়ের সাথে একই রকম, সেম টু সেম। ঠিক আছে, তাহলে আপনি ওই মনে মনে বাটা ছায়ের ডিজাইনের সাথে নুনের ডিজাইনটাকেও আপনি কানেক্ট করে দেন। আচ্ছা, নিচে আরেকটা পাবেন। ঠিক আছে, এবার দেখেন হা। হাটাও হচ্ছে ওয়ান পিস। শুরুর হা, মধ্য হা, শেষ হা, পূর্ণ হা। এবার হচ্ছে আপনারা ইয়াতে আসেন। শুরুর ইয়া, মধ্য ইয়া, শেষ ইয়া, পূর্ণ ইয়া। আপনারা কিন্তু শেষ ইয়া আর পূর্ণ ইয়ার সাথে আবার হচ্ছে গোলমাল পাকাইবেন না। শেষ ইয়া দেখেন কিভাবে লিখছে, মানে প্রথমে একটা টান দিছে, তারপরে হচ্ছে ইয়ার মাথাটা বসাই দিছে। আর কিন্তু পূর্ণ ইয়াটা হচ্ছে আরেকটু ডিফারেন্ট, দুটার মধ্যে পার্থক্য আছে। এখন বলেন কে বলবেন? সাইরা আপু বলেন তো, আপনার কাছে এই যে শুরুর ইয়া আর মধ্য ইয়া, এটা কার মতো লাগে? মানে কিসের মতো লাগে? এটা কি এরকম কোনো? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা শুরুতে যে ডিজাইনটা ছিল আমাদের বাটা খা, এটার সাথে আমরা আরো 2টা হরফের কানেকশন পাইলাম। তাসনুমা তন্নি আপু বলেন, বাটা খায়ের যে ডিজাইন, এটার সাথে আর কোন 2টা হরফের কি বলে এটাকে, কি বলে সাদৃশ্য আছে বলেন? তাসনুমা আপু কোথায়? ইয়ার সাথে আপু। আর কোনটার সাথে? মোট 2টা হরফের কানেকশন পাইলাম। বাটা সা, এই 3টার সাথে আরো 2টা হরফের মিল পাইলাম। কোন 2টা? ইয়া একটা বলেন, আর একটা কি বলেন তো? ইয়া আর ফা। ইয়া নুন। নুন।
নুন আর নুন হচ্ছে ইয়া, নুন দা আর হচ্ছে ইয়া। তারপরে কে বলবে? নূরজাহান আপু, নূরজাহান আপু বলেন। তাহলে নূরজাহান আপু আমাকে সহজ ভাষায় বলেন যে এই যে বায়ের মতো দেখতে কয়টা হরফ, মানে এই যে বায়ের যে অংশটা এটার মতো দেখতে একই ডিজাইনে কয়টা হরফ আসে বলেন। নূরজাহান আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে বলেন হচ্ছে আমি কে বলবো বলেন। আপু হ্যাঁ হ্যাঁ, আপু কে আমি বল, বলি, কে? 5টা। আপু 5টা। ফাহমিদা। আমি জিজ্ঞেস করবো হচ্ছে কাকে আচ্ছা জিজ্ঞেস আপু। করবো। নাবিল আপু বলেন। নাবিল আপু মনে হয় ব্লুটুথ আবার ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, নাভা আপু আছেন? জি আপু আছি। আপু আপনি বলেন এই বাইরের মতো দেখতে কয়টা হরফ? 4টা। 4টা। আচ্ছা, কি কি বলেন? তা, সা, হুম নুন, ইয়া। ও, মানে হচ্ছে আপনার বলার ধরনটা অন্যরকম হচ্ছে, কিন্তু অ্যান্সার কারেক্ট আছে। মানে মোট 5টা আর কি, বাটার আপনি বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ মোট হ্যাঁ হ্যাঁ, 5টা। বাটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ যাই হোক, মোট 5টা। ঠিক আছে তাহলে। ওকে, তাহলে হচ্ছে ফাহমিদা আপু, জি আপু। আপনি বলেন, আপনি ফাইনালি বলেন আমাদের কয়টা ডিজাইন গেছে বলেন তো। 11টা। 11টা ডিজাইন গেছে। তাই তো সবাই হিসাব কি করলাম সবাই আপু। কি তার সাথে একমত? 7, সবাই 8, 9, 10, সবাই 11। সবাই হিসাব করেন তো, সবাই হিসাব করেন। এখন তো পড়া শেষ, আমাদের আজকের পড়া এইটুকু। সবাই হিসাব করেন মোট কি কয়টা ডিজাইন গেছে আজকে, এই হরফের ডিজাইন গেছে কয়টা? 4, 5, 6 দেখি হয় কিনা। আমার কাছে তো 11টাই মনে হচ্ছে। সাইমা আপু গুনছেন? আপু না, হ্যাঁ, ওইটা আমি বলছি। 8টার পরে জানি কয়টা ছিল ভুলে গেছি। আপু আমি বলছি। পরে আমি এবার মনে রাখছি। আর কে গুনছে, আমি আর কে বলছি। গুনছে বলেন। ফাহমিদা আপু তো তাও আপু গুনছে। আমি নাভা নাভা হ্যাঁ আপু, কয়টা হয়েছে আপনার, কয়টা ডিজাইন হয়েছে? 11টা। আচ্ছা, বাকি সবাই কি একমত নাকি শূন্য শূন্য একমত সবাই? এই সুমাইয়া আহমেদ আছেন কি রে ভাই? সবাই চলে যাচ্ছে, যাই হোক। আচ্ছা, তাহলে ফাহমিনা আপু এন্ড হচ্ছে আর যেন কে উত্তর দিলেন, নাভা আপু। আপনাদের সাথে আমিও জি। একমত, এখানে মোট ডিজাইন আছে 11টা। থ্যাংক ইউ আপনাদের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, তারপরে সবচেয়ে পপুলার ডিজাইন হচ্ছে বা, তাই তো? বা তাসা নুনিয়া, জি বা আপু, এটার মতো 5টা হরফ। হ্যাঁ, বা তাসা নুনিয়া। তারপরে সেকেন্ড পজিশনে আছে হচ্ছে জিম, জিম হা খ। বাকি হ্যাঁ সবগুলো জি, হচ্ছে টু পিস টু পিস। দুইটা আর করে। মাঝখানে আর ওয়ান পিস হচ্ছে কে কে দেখি তো। ওয়ান পিস হচ্ছে কাফ লাম কাফ মিম মিম হা। হা। হা আমি কাফ লাম মিম হা। মিম কাফ হা। লাম মিম হা। এই 4টা হা হচ্ছে ওয়ান পিস, মাঝখানে সবগুলো। ওয়ান পিস। আচ্ছা, গেল। সবগুলো হচ্ছে মিঙ্গেল। জোড়ায় এবার একটা জোড়ায়। প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে ফাহমিদা করে করতেছি। বলেন, এই ওকে। টু পিসের মধ্যে কোন হরফটা আছে যে একরকম হইলেও কিছুটা পার্থক্য আছে? একরকম হলো পার্থক্য, এটা ফা আর কফ। এই ফায়ের মাশাআল্লাহ, পেটটা হচ্ছে এই জন্যই ফায়ের দিতে পেট পারি হচ্ছে একটু গোল্ডেন এ কম। প্লাস। আচ্ছা, যাই হোক, তারপরে কফের পেট আচ্ছা মোটা। আপুরা, এবার আপনারা বলেন আজকের এই পড়াটা, তাহলে আপনাদের পড়া কি থাকলো নতুন পড়া? সেটা হচ্ছে যুক্ত হরফ, মুক্ত হরফ, দেন হচ্ছে এই যে সূরত গুলো আপনাদেরকে আমি পড়া ধরবো, ঠাস ঠাস করে বলবেন। যেমন আমি জিজ্ঞেস করলাম সাইমা পয়টা, সাইমা আপু বলবে এটা হচ্ছে শেষের জিম। আমি জিজ্ঞেস করলাম কাসনুবা পয়টা কি, উনি বলবে মধ্যফা। তারপরে বললাম সুমাইয়া আহমেদা পয়টা কি, উনি বলবে পূর্ণফা। বুঝছেন? এভাবে টাস টাস করে বলতে হবে, কোনো সময় দেওয়া যাবে না। আচ্ছা, গেল। তাহলে আপু, আচ্ছা, মাঝখানে মাঝখানে কেউ একটা প্রশ্ন করছিল আমাকে, কে যেন প্রশ্ন হ্যাঁ আপু, করছিল। আমি মনিরা। মনিরা আপু, হচ্ছে আলিফের আপু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে লাম, যেটা আলিফের মতো দেখতে। মনিরা লাম আর আলিফ। মনিরা আপু হচ্ছে একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন করছে। এই প্রশ্নটা মানুষ অনেক পরে গিয়ে করে, উনি আগে আগে করে ফেলছে। হেই মাশাআল্লাহ আপনাকে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম যে এই আলিফের মানে এই যে লাম, লাম বিশেষ করে যে এটা, এই যে এটা না খুব বিশেষ করে, মানে এই যে দেখতে তো মনে হয় আলিফের মতোই লাগে, একটা লাঠির মতো আছে। তো এটা তো মানে এখানে পার্থক্যটা কি বা কিভাবে আমরা বুঝবো? আচ্ছা, সবার আগে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আলিফ হচ্ছে মুক্ত বর্ণ। মনিরা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। সবার আগে কথাটা হচ্ছে আলিফ হচ্ছে কি মুক্ত বর্ণ। আর এখানে আলোচনা হচ্ছে কি বর্ণ নিয়ে বলেন তো? যুক্ত মুক্ত বর্ণ। বর্ণ যুক্ত বর্ণ। হ্যাঁ, আলোচনা হচ্ছে যুক্ত বর্ণ নিয়ে। তাহলে প্রথমে একটা কথা ক্লিয়ার হচ্ছে যে আলিফ তো কখনো পরেরটার সাথে মিলে আসবেই না। যেমন আপনি যদি এটাই খেয়াল করেন, আপনি যে এটা দেখেন, এখানে কি যুক্ত হবে বুঝাচ্ছে? না, লামের সাথে যুক্ত হবে। হ্যাঁ, আপনারা আগে শুনেন, যেমন মনে আপু, বিশেষ করে আমি আপনারা ফোকাস করতেছি যে এই যে লামটা কি শুরুর লাম, তাই না? মানে শুরুর লাম মানে কি এরপরে একটা হরফ যুক্ত হয়েছে। এখন এই জি। যে শুরুর লাম আলিফ হইলে কি কখনো পরেরটার সাথে যুক্ত হতো? না। না আপু। না। এটা প্রথমে ক্লিয়ার, এটা হচ্ছে শুরুর লামটা হচ্ছে ক্লিয়ার। দেন হচ্ছে মাঝখানের লামটা হচ্ছে একই কথা, কারণ মাঝখানের লাম এটা মানে কি, মানে হচ্ছে আগে একটা আছে পরে একটা আছে। এখন আগে একটা আছে বুঝলাম, কারণ আলিফের আগে অনেক সময় অন্য হরফ থাকে। যেমন এই যে আমরা এখানে দেখে আসছি, এই যে এখানে আমরা দেখছি না, দেখেন এখানে কিন্তু বা যোগ আলিফ বা আলিফ, কিন্তু এখানে আলিফের আগে একটা হরফ আসছে না, মিলে আসছে না? হ্যাঁ। কিন্তু
কিন্তু কি আলিফের পরে কোনো হরফ এরকম মিলে আসতে পারবে না। আমরা কি বলছিলাম যে মুক্ত হরফ বলা হয় যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত হয়ে আসে। আমরা কিন্তু বলি নাই যে আগের হরফের সাথে যুক্ত হয়ে আসে, এই কথা কিন্তু আমরা বলি নাই। এই যে মুক্ত বর্ণ কাকে বলে? যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না। আমাদের কথা কিন্তু ঠিক আছে, এখানে আলিফটা যদিও যুক্ত হয়ে আসছে, এটা কিন্তু পরেরটার সাথে যুক্ত হয় না, এটা হয়েছে আগেরটার সাথে। বুঝছেন? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি আপু। মুক্ত হরফগুলো কখনো তার পরেরটার সাথে মিলে আসবে না। তাহলে এখন এটা যদি আলিফ হতো তাহলে বুঝলাম যে এটা আগেরটার সাথে মিলে আসছে, কিন্তু এটা কি পরেরটার দিকে আবার যাইতো? পরেরটার দিকে আবার লেস বের হইতো না। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তারপরে হচ্ছে এটা তো স্পষ্ট বুঝাই যায়, কারণ এখানে পুরো লামের আকৃতিটা দেয়া আছে, এখানে আলিফ তো দিব না এমন হয় না। বুঝছেন আপু? জি আপু। তাহলে মনে আপুকে আমি আরেকবার বলতেছি, দেখেন আলিফ সর্বোচ্চ আলিফটা মিলে আসে তার আগেরটার সাথে মিলে আসে, আর যখন আলিফটা তার আগেরটার সঙ্গে মিলে আসে তখন তার আকারটা এমন হয়। এ দেখছেন বা আলিফ, এখানে আপনি বায়ের জায়গায় যে কোনো হরফ মনে মনে বসায় দেন, আলিফের ডিজাইনটা এমনই হবে, তার আগেরটার সঙ্গে মিলে আসবে। কিন্তু আলিফ কখনো এই বাম দিক দিয়ে বের হয় না। বুঝছেন? এই যে আলিফ, আলিফটা ডান দিক দিয়ে হয়ে আলিফ হয়েছে, আলিফ কখনোই বাম দিক দিয়ে বের হবে না। আপু বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। যখনই যখনই আলিফের মতো দেখতে বাম দিক দিয়ে বের হবে তখনই আপনি এক কথায় বলবেন এটা হচ্ছে লাম। এই যে বাম দিক দিয়ে বের হয়েছে, একটা আলিফের মতো আছে কিন্তু বাম দিক দিয়ে বের হয়েছে। এখানেও সেম কাহিনী, আলিফের মতো আছে বাম দিক দিয়ে বের হয়েছে। এটাই হচ্ছে মুখ্য পয়েন্ট। যদি বাম দিক দিয়ে বের হয় তাহলে এক কথায় হচ্ছে এটা লাম। আর যদি হচ্ছে দেখেন, আর যদি হচ্ছে এরকম হয় যুক্ত হয়েছে বাট হচ্ছে বাম দিক দিয়ে কোনো কিছু নাই, তাহলে এটা হচ্ছে আলিফ। বুঝছেন আপু? জি আপু বুঝতে পারছি। এবার কি কারো কোনো কনফিউশন আছে? আপু বুঝতে পারছি, কিন্তু আরেকবার একটু বলেন, আরেকবার বললে একটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার বলতেছি, কোনো সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে আলিফ মুক্ত বর্ণ আর লাম হচ্ছে যুক্ত বর্ণ। আলিফ কখনো পরের হরফের সাথে মিলে আসে না, আর লাম পরের হরফের সাথে মিলে আসে। আর হচ্ছে আর আরেকটা সহজ কথা যেটা আমি বাচ্চাদেরকে পড়ানোর সময় বলি, সেটা হচ্ছে আমি বলি যে আলিফ, হ্যাঁ আলিফ কখনো এই বাম দিক দিয়ে এরকম, আমি ওদেরকে বলি লেজ বের হয় না। বুঝছেন? ওরা তো বুঝে না। আমি ওদেরকে বলি আলিফ কখনোই বাম দিক দিয়ে লেজ বের হয় না। যদি বাম দিক দিয়ে করে কিছু যায় তাহলে এটা হচ্ছে লাম। সহজ কথা, বাম দিক দিয়ে গেলে হচ্ছে লাম, আর বাম দিক দিয়ে যদি না যায় তাহলে এটা হচ্ছে আলিফ। আলিফ কখনোই বাম দিক দিয়ে কোনো কিছু বের হয় না, কিন্তু লামটা অলওয়েজ বের হয়। লাম আপনি যখনই লিখতে যাবেন, এই যে লামের তিনটা সূরত দেখেন, শুরুর লাম, মধ্য লাম, শেষ লাম, পূর্ণ লাম। আপনি লামটা যেভাবেই লিখেন বাম দিক দিয়ে তার একটা নিচে একটা মাথা বের হয়। বুঝছেন? আলিফে যেটা কখনোই হয় না। এটাই হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যে লাম বাম দিক দিয়ে বের হয়, আলিফ বের হয় না। এভাবে আর কি পিচ্ছি পিচ্ছি বলাবাটা চিনে ফেলে, এই হচ্ছে সহজ। আমি ওইভাবে পড়ছি, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো হচ্ছে আপনাদের কাজ থাকবে, যেহেতু মাঝখানে একদিন গ্যাপ আছে, প্রথম কথা আমি কথাগুলো স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম কথা, যাদেরকে আমি বিভিন্ন হরফ মার্ক করে দিই, কাকে কোনটা বলছি তার তো ভালোই মনে আছে। মনে না থাকলে কোর্স গুলো মানে সরি রেকর্ডটা আরেকবার দেখবেন। যাকে যে হরফ বিশেষ করে বলছে সেটা অবশ্যই প্র্যাকটিস করবে। আর হচ্ছে কেউ যদি নিজে নিজে এমনিতেও সবগুলো হরফ প্র্যাকটিস করে, এটা তার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। তারপরে 2 নাম্বার কথা হচ্ছে মাখরাজ সবাই আজকে ভালো পড়া দিতে পারেন নাই, এটা আরেকবার আপনারা হচ্ছে নিজেরা নিজেরা করবেন। ইনশাল্লাহ আশা করি পরের ক্লাসে খুব একটা ঝাঁকানাকা পড়া দিবেন। তারপরে আজকের পড়া তো গেলই, এটা সবাইকে আমি পড়া জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাস আপাতত এখানেই শেষ। তারপরে হচ্ছে এই হরফগুলো এখান থেকে আমি পড়া জিজ্ঞেস করবো। এই যে এখানে সবগুলো অনুশীলন আছে, যে হরফের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, গেল। তারপরে আমি এবার অন্য কথা বলি। আচ্ছা, শেয়ার বন্ধ করি। অন্য কথা হচ্ছে, গত ক্লাসে যারা ছিলেন আমি একটা আয়াত বলছিলাম, একটা হাদিস বলছিলাম, কার কার মনে আছে দেখি? আয়াত তো হচ্ছে হুবহু বলা লাগবে না, জাস্ট অর্থটা বললে হবে। কার কার কিছুটা মনে আছে শুনি? আমি লাস্টের দিকে বলছিলাম। নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ নামাজ অবস্থার কাছ থেকে বিরত রাখে। মাশাআল্লাহ, এটা হচ্ছে কোরআনের আচ্ছা, আয়াতের তর্জমাটা করলেন। তারপরে হাদিসটা কি মনে আছে? যে 5 ওয়াক্ত ওই নদীর কি একটা বলছিল হ্যাঁ তো, মাশাআল্লাহ, হ্যাঁ বলেন গোসল বলেন। করলে গোসল করলে ই হয় মানে পবিত্র, হ্যাঁ, হ্যাঁ। মানে 5 বার গোসল করলে সে 5 বার, নবীজি বলছেন 5 বার সে পবিত্র হয়ে যায়, মানে কোনো নোংরা থাকে না। আচ্ছা, এই হাদিস যেহেতু মানে হচ্ছে যেভাবে শুনি সেভাবে বললে আরো বেশি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি মনে করো যদি তোমাদের কারো ঘরের দরজায় একটি নদী থাকে আর সে দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? তখন সাহাবায়ে কেরাম বলছেন এটা তো সম্ভব না। তখন আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে নামাজের উদাহরণ, যে বান্দা দৈনিক 5 বার নামাজ পড়ে তার শরীরে কোনো ধরনের গুনাহ অবশিষ্ট থাকে না। মাশাআল্লাহ, এখানে গুনাহ বলতে সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য
তাওবা করা শর্ত। আচ্ছা, তো যেহেতু তাওবা করা, এখানে একটা তাওবা শব্দ বললাম আজকে, তাহলে তাওবা প্রসঙ্গে আমি একটা আয়াত একটা হাদিস বলি আপনাদের, ঠিক আছে? তাওবা প্রসঙ্গে কথা বলি। তো তাওবা প্রসঙ্গে আয়াত হলো এরকম যে আল্লাহ তাআলা বলতেছে যে হে রাসূল, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে বলে দিন, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে বলে দিন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। আর এখানে সকল গুনাহ ক্ষমা করে দিবেন তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। মানুষকে বলা হয়েছে তোমরা হতাশ না হয়ে যত বড় অন্যায় করো না কেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, যত বড় গুনাহ হোক আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। আরেক জায়গায় তওবা সম্পর্কে আল্লাহ বলছেন যে, এক মিনিট, হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে তওবা যে কবুল হবে এটা কাদের জন্য? তওবা কবুল হওয়ার বিষয়টি ওই সকল বান্দাদের জন্য যারা হচ্ছে অজ্ঞতাবশত একটা গুনাহ করে ফেলে, এরপরে তারা অচিরেই আল্লাহর কাছে তওবা করে, এই সকল লোকদের তওবা আল্লাহ কবুল করে নেন। আর তারা হচ্ছে গুনাহের উপর অটল থাকে না, মানে বারবার তওবা করার ইচ্ছা করে গুনাহতে ফিরে যায় এমন থাকে না। এই সকল লোকের তওবা হচ্ছে আল্লাহ দ্রুত কবুল করেন। আর তওবা সম্পর্কে যে একটা হাদিস আছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তাওবাকারী হচ্ছে ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। তওবাকারী হচ্ছে ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সাপোজ হচ্ছে আমি অনেক গুনাহ করি, আমি এখন যদি তওবা করি তাহলে হচ্ছে আমি এমন ব্যক্তির মতো হয়ে যাব যার জীবনে কোনো গুনাহই নেই। এটা হচ্ছে তাওবার ফলাফল। ধরেন এক ব্যক্তি কাফের, সে হচ্ছে ধরেন হিন্দু, কথার কথা, সে যদি এইমাত্র তওবা করে মুসলিম হয় তাহলে তার জীবনে হচ্ছে আমার থেকে বেটার, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। এটা হচ্ছে তাওবার উপমা, যে তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই বা নিষ্পাপ তুল্য, সহজ কথা। আচ্ছা, তাহলে এখন প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলে দেই, তাওবা কি, তাওবা কেমনে করে। সেটা হচ্ছে আপনি যত বড় গুনাহ করেন, আল্লাহ মাফ করুক, সবার জীবনে কম বেশি গুনাহ থাকে, যত বড় গুনাহ করেন সবার প্রথম হচ্ছে আপনাকে তৎক্ষণাৎ ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে ওই গুনাহের প্রতি আপনার মনে একটা ঘৃণা তৈরি হতে হবে। তারপরে হচ্ছে অনুতপ্ত, লজ্জিত হয়ে আল্লাহর কাছে রোনা জারি করতে হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমি গুনাহটা কখনো করব না। এই 4টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আশা করা যায় তার গুনাহ আল্লাহ কবুল করে দিবেন, তার তওবা আল্লাহ কবুল করবেন এবং সে নিষ্পাপ ব্যক্তির মতো জীবনযাপন করবে। আচ্ছা, তো ঠিক আছে আপুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের এখানেই ছুটি। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। আপু হ্যাঁ আপু। আপু আমি না, যদি এটা পড়ার টপিক না, তবু আমি একটা পড়ার প্র্যাকটিস করছি, হ্যাঁ, মানে মোবাইলে শুনে আর কি মুখস্থ করছি। আমি একটু দেই আপনাকে। আপনি কল দিয়েন তো, সে প্রতিদিন হচ্ছে তার এই টাইমে সবকিছু মনে পড়ে, আপনি কল দিয়েন, আপনার ব্যক্তিগত পড়া আমি কলে শুনে দিব বলে কল দিয়েন আপনি আমাকে। পড়া বলতে আপু আমি রেকর্ড করছি, রেকর্ডটাই দিমুনি। আমার না আপনার কাছে বলতে ভয় ভয় লাগে আপু। আচ্ছা, সমস্যা নাই, আপনি হচ্ছে দিয়েন, পরেই বলেন, কয়েকদিন সমস্যা গেলে ইনশাল্লাহ আমি নর্মাল হয়ে যাব। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু।